স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। শেষ খবরে আপিল বিভাগে এ আবেদনের কার্যতালিকায় আছে। গেল বছরের ১ ডিসেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেন। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট জানায়, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ উপায়ে দেয়া হয়েছে। গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন ঢাকার একটি আদালত এবং লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এদিকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এতে সব মামলা থেকে খালাস পাওয়ায় নির্বাচনে লড়তে বাধা থাকল না লুৎফুজ্জামান বাবরের। ২০০৭ সালে রিমান্ডে থাকা অবস্থায় বাবরের বাসা থেকে অস্ত্র উদ্ধার ও ২০ দিনের মধ্যে চার্জশিট সহ পুরো বিচার প্রক্রিয়াকেই অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। বেগম খালেদা জিয়ার বিপক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিপক্ষে রাজনৈতিক হীন স্বার্থে এ মামলা করা হয় বলে উল্লেখ করেন বাবরের আইনজীবী শিশির মনির। যেদিন তাকে গ্রেফতার করা হয় তারও ৬ দিন পরে মামলা করা হয়েছে। অস্ত্র নেওয়া হয়েছে ৬ দিন আগে, আর মামলা দায়ের করা হয়েছে তিনি যখন রিমান্ডে, তখন এই মামলার প্রক্রিয়াটাই অবৈধ ঘোষণা করেছেন। যে কয়জন প্রধানতম ভিকটিম ছিলেন তিনি ছিলেন সবচাইতে বড় টার্গেট। এই ১/১১ সরকারের জন্য এটিও একটি বড় শিক্ষা হয়ে থাকলো যে এইভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে হ্যারাস করলে, সাজিয়ে মামলায় আসামি করলে তার শেষ পরিণতি ভালো হয় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে ওবায়দুল ইসলাম গুলিতে নিহতের মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দীপু মনিকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও মোহাম্মদপুরের বসিলা এলাকায় মোহাম্মদ সুজন নামের এক ব্যক্তি গুলিতে নিহতের মামলায় আনিসুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর একই এলাকায় মিরাজুল ইসলাম অর্ণব নিহতের মামলায় সাবেক এমপি সাদেক খানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাল থেকে শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। বিএনপি মনে করে সংস্কার প্রস্তাব চাপিয়ে দিলে সৃষ্টি হতে পারে জটিলতা। তবে এজন্য ডিসেম্বরে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। নিজেদের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে সরকারের সংস্কার প্রস্তাবে সাড়া দিতে চায় বিএনপি। জাহিদ রহমানের রিপোর্ট। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬ সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল ঐকমত্য কমিশন, যেখানে একমত, একমত নই এবং আংশিকভাবে একমত এই ৩টি বিকল্পের যে কোনো একটিতে টিকচিহ্ন দিয়ে মতামত চাওয়া হয়। মঙ্গলবার পর্যন্ত ১৫টি রাজনৈতিক দল তাদের মতামত জানালেও বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ ১৪টি রাজনৈতিক দল তাদের মতামত দিতে সময় নিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামতের বিষয়টি চূড়ান্ত করতে গত কয়েকদিন শীর্ষ পর্যায়ে বৈঠক করেছে বিএনপি। প্রস্তাবগুলো সম্বন্ধে সমালোচনা করা, পর্যালোচনা করা, এবং আমরা সংস্কারের প্রস্তাব আমরা গ্রহণ করে রেখেছি। ইতিমধ্যে আমরা ৩১ দফার মাধ্যমে, সংস্কারের মাধ্যমে আমরা ভবিষ্যতে দেশ পরিচালনা করব, এটা কিন্তু আমরা ইতিমধ্যে ঘোষণা করে রেখেছি। আমরা যে সংবিধান সংস্কার প্রস্তাবগুলো আমরা নিজেরা দিয়েছি এবং অন্যান্যরা দিয়েছি বিভিন্ন রকমের প্রস্তাব, সেই প্রস্তাবগুলো নিয়ে যাতে বিভিন্ন বিষয়ে ঐকমত্য সৃষ্টি হয় সেই যে লক্ষ্যেই কাজ করছে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন। তা আলাপ আলোচনা শুরু হয়েছে। আমরা আমাদের বক্তব্য আরও দেবো, বিস্তারিত প্রতিবেদন দেব। সমস্ত অঙ্গগুলোর মধ্যে বিশেষ করে ৩ অঙ্গ, যেটা প্রধান অঙ্গ, যে আইনসভা, বিচার বিভাগ এবং প্রশাসনের মধ্যে যদি সৃজন হয়, তাহলে এখানে একনায়কতন্ত্র সৃষ্টির এবং ভবিষ্যতে কোনো
সাংবিধানিক ফুয়েরার বা সাংবিধানিক একনায়ক উৎপাদনের, ফেসিবাদের উৎপাদনের সমস্ত পদ্ধতি বন্ধ হয়ে যাবে। উপকৃত হবে দেশের জন্য। জাতীয় স্বার্থে আলোচনার মাধ্যমে অনেক ক্ষেত্রে একমত হওয়া সম্ভব বলেও মনে করে বিএনপি। কখনোই কিন্তু কোনো নির্বাচনের আগে পুরা দেশের সকল জনগণের বা দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন হয়নি। নির্বাচনের অর্থই হচ্ছে জনগণ তাদের সুবিধা মতো ভোট দিয়ে তাদের পছন্দ মতো সরকার প্রতিষ্ঠা করবে। অর্থাৎ একমত, ভিন্নমত, অন্যমত, তিনটি জায়গা দেওয়া হয়েছে। আপনি টিক দিয়ে দেবেন শুধু। ওখানে তো আপনার কোনো ওপিনিয়ন প্লেস করার কোনো সুযোগ রাখা হয়নি। এটুকুই যদি রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হয়, যারা এত জীবন দিল, এত ত্যাগ তিতিক্ষা করলো, গুম হলো, খুন হলো, হামলা মামলার শিকার হলো, তাদের যদি দায়িত্ব এতটুকু হয়, আর যারা আসলেন সর্বাত্মক সমর্থন নিয়ে তাদের দায়িত্ব হয়ে যায় শিক্ষকের ভূমিকায়, সেক্ষেত্রে তো জটিলতা থাকবেই। সংবিধান সংস্কারের এখতিয়ার নির্বাচিত সংসদের, এমন মন্তব্য করে তারা বলেন, এর বাইরে নির্বাচন ও প্রশাসনিক সংস্কারের প্রস্তাবগুলোর ক্ষেত্রে বিএনপি মতামত ইতিবাচক। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশের নির্বাচনকে বিলম্বিত করার চক্রান্ত হিসেবেই অবাস্তব মন্তব্য করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও মনে করেন ফারুক। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এসব কথা বলেন তিনি। অচিরেই একটি নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। তুলসী গ্যাবার্ড উনি বাংলাদেশ নিয়ে অনেকগুলো কথা বলেছেন। হেয় করার একটা প্রক্রিয়া আমার মনে হয় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো করেছে। এটা ঘৃণাভাবে আমরা প্রত্যাখ্যান করি। সরকারের কাছে অনুরোধ জানাবো, কোনো কথায় নয়, কাজেই আপনার প্রমাণ করুন। সে কাজটা হবে একটি নির্বাচন। রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক। আর গণপিটুনির শিকার কিশোরের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তবে তিনি শঙ্কামুক্ত নন। গতরাতে রাজধানীর খিলক্ষেতে 5 বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ তুলে আরেক কিশোর রবিউলকে মারধর করে উৎসুক জনগণ ও এলাকাবাসী। পরে দুইজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেয়ে শিশুটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। গণপিটুনির শিকার কিশোরের দাবি, শুধু সন্দেহের বশে তাকে মারধর করা হয়েছে, সে কোনো অন্যায় করেনি। অন্যায় করলে সে পালিয়ে যেত। চিকিৎসক জানান, কিশোর বাচ্চাটির শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। আজকের যে কন্ডিশন, সেটা তার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে। আমরা আশা করছি দ্রুততম সময়ে চিকিৎসা সম্পন্ন করে তাকে হয়তো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা হ্যান্ডওভার করতে পারবো। এদিকে ঢাকার নবাবগঞ্জের দৌলতপুরে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে এই শিশুটিকে একা বাসায় পেয়ে প্রতিবেশী সিএনজি চালক নাজিম খান ধর্ষণ করে। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত নাজিমকে আটক করে মারধর করে এবং পুলিশের সোপর্দ করে। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে বাবর আলী নামের এক যুবককে বেঁধে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। মঙ্গলবার উপজেলার সূর্যের খামার গ্রামে এ ঘটনা ঘটে। রাজধানী যাত্রাবাড়িতে 2017 সালে 7 বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামি জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আদালত এ রায় দিয়েছেন। ইফতি মোশাররফের পর আরেক এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগের মেয়াদে জঙ্গি নাটকের সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে। বিগত সময়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মাদ্রাসার শিক্ষার্থীদের ভাবমূর্তিও নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আয়োজিত বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান, ভবিষ্যৎ করণীয় বিষয়ে সেমিনারে একথা বলেন তিনি। এ সময় শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করতে হবে এবং সব পর্যায়ে অগ্রাধিকার দিতে হবে। ধরে নেওয়া হতো আপনি হচ্ছেন বিশেষ ভাবধারায়, বিশেষ মানে উগ্রগোষ্ঠী, আপনারা হচ্ছেন সমর্থক। সেটা কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। কিভাবে নাটক সাজানো হয়েছে এই ঢাকা শহরে জঙ্গি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, এবং আমরা এই ক্ষেত্রে আমরা দাবি করি যে এই যে নাটক যেগুলো হয়েছিল, এর যারা পৃষ্ঠপোষক ছিলেন, এগুলোকে যারা ইমপ্লিমেন্ট করেছিলেন, যে তাদের যেন প্রপার বিচার হয় এবং তাদেরকে যেন কাঠগড়ায় দাঁড় করানো হয়, সেটা আমাদের আমাদের দাবি। ৭১-এর অগ্নিঝরা মার্চে সম্মুখ যুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী এবং এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা রেদওয়ান আহমেদ। কুমিল্লার চান্দিনায় তিনি বন্ধু বান্ধব তরুণ যুবকদের উদ্বুদ্ধ করেছিলেন মুক্তিযুদ্ধে অংশ নিতে। 14 ডিসেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স পাকিস্তানি হানাদারদের পরাজিত করে সিলেট শহর শত্রুমুক্ত করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 27 মার্চের ঘোষণায় দেশ স্বাধীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুমিল্লা প্রতিনিধি আবুল খায়েরের তথ্যচিত্রে জানাচ্ছেন এয়ার বাদল। 1971 সালের মার্চ মাস। তখন বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ ছিলেন টকবগে তরুণ। দ্বাদশ শ্রেণীতে লেখাপড়া করছিলেন ঢাকার সিদ্ধেশ্বরী কলেজে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় এলাকায় চলে যান। আগ্রহীদের নিয়ে তিনি যুদ্ধের প্রস্তুতি নেন। এই জাতি সবকিছু পাইছে। ভারতে গেরিলা সহ উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। সম্মুখ সমরেই আমরা লড়াই করছি। বাংলাদেশের অভ্যন্তরে এসে ফ্রিডম ফাইটারদের মতো লড়াই করি নাই, বুঝছেন না? আমরা সম্মুখ সমরেই লড়াই করছি, একদম রেগুলার আর্মির ব্যাটালিয়নের সাথে, ফার্স্ট বেঙ্গল ব্যাটালিয়নের সাথে, ব্রেভো কোম্পানি, মেজর হাফিজ, তখন ক্যাপ্টেন হাফিজ ছিলেন, ওনার সাথে আমার প্লেটুন ছিল। তারপর বিভিন্নভাবে অস্ত্র সংগ্রহ করে তার টিম নিয়ে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। পাস্ট যে ট্রেনিংগুলা, ওইগুলোর উপরে ভিত্তি করেই তখন কর্নেল অলি ব্রিগেড মেজর ছিল, ক্যাপ্টেন অলি, তারপরে কমান্ডারের হয়তো আমার ব্যাটালিয়নের সিইউ বা ব্রিগেড কমান্ডারের অনুমতি নিয়েই আমাকে প্লেটুন কমান্ডার করা হয়। মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, 44 পদাতিক ব্রিগেড কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্ব ছিল সবচেয়ে বেশি। আর সরাসরিভাবে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য জিয়াউর রহমানের যে 27 মার্চের ঘোষণা, সেটাতেই আসলে জাতি বেশি উদ্বুদ্ধ হয়েছে। দলাদলি আর হানাহানি ভুলে সবার আগে দেশ, এমন প্রত্যয়ে সবাই কাজ করবে প্রত্যাশা এই বীর মুক্তিযোদ্ধার। আমরা এই দেশকে মুক্ত করছি, এই দেশকে স্বাধীন করছি। এআর বাদল, RTV, ঢাকা। স্বাধীন দেশের নাগরিক হিসেবে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ভারত অনেক শক্তিশালী দল হলেও বাংলাদেশে ইংলিশ লিগে খেলা অভিজ্ঞ ফুটবলার হামজা চৌধুরী রয়েছে। তাই এই ম্যাচে দলের আত্মবিশ্বাস আরও বাড়বে বলে মনে করেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এদিকে সৌদিতে অনুশীলন ক্যাম্প ভারতের কন্ডিশন মানিয়ে নিতে সাহায্য করবে বাংলাদেশকে। তবে এই পরিবেশে নতুন হওয়ায় হামজার জন্য একটু কঠিন হতে পারে ভারতের মাটিতে মানিয়ে নিতে, এমনটাই মনে করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। On the 25th, when Hamza hear the national anthem, I think he's going to get goosebumps. I'm not saying chilo. I think the answer will be the same. Captain. পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ বিক্রি হচ্ছে 29 মার্চের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট। সকাল 8টায় পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। যাত্রীদের সুবিধায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল 8টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সে অনুযায়ী এই দুই সময়ে দুই অঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে। যাত্রীরা ঈদ যাত্রায় ট্রেন ও বগি বাড়ানোর দাবি জানিয়েছে। এদিকে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ থেকে ঈদের অগ্রিম বাসের টিকিটও বিক্রি হচ্ছে। অনেক বাস অনলাইনে টিকিট বিক্রি করেছে। এ কারণে বাস টার্মিনালেও যাত্রীদের ভিড় কম।
যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ও ভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ ৩ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 2 জন। ভোরে যশোর বেনাপোল মহাসড়কে উপজেলার নবীনগরে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি মহাসড়কের লক্ষ্মীপুর ডেবাঢাঙ্গি এলাকায় ট্রাক ও স্থানীয় যান পাগলুর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে 2 জন। এ সময় শিশু সহ আরও 9 জন আহত হয়। নিহতরা হলেন উপজেলার জয়ন্ত রায় ও আরফান। বগুড়ার সঙ্গে সারা দেশে যান চলাচল বন্ধ রয়েছে। মোটর শ্রমিক ইউনিয়নের 2 নেতাকে ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রেখেছে সংগঠনটি। কোনো ঘোষণা ছাড়াই সকাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। জানা যায়, মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডে মিতালি পাম্প এলাকায় নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজি চালকদের বাকবিতণ্ডা হয়। এ সময় তাদেরকে থামাতে গেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং ইউনিয়নের সদস্য হযরত আলী ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। এর প্রতিবাদে কোনো বাস বগুড়া দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশে বাজারজাতকারী স্বনামধন্য ব্র্যান্ড এসিআই অ্যারোসল ইনসেক্ট স্প্রে ও অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার বাড্ডায় সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ইফতার আয়োজন করে। বাংলাদেশের একটি সুপরিচিত সংস্থা ভালো কাজের হোটেলের সাথে উদ্যোগটি পরিচালিত হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 400 শিশু এসিআই অ্যারোসল ও অ্যাঞ্জেলিকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একসাথে ইফতার করার সুযোগ উপভোগ করে। অনুষ্ঠানটিতে এসিআই অ্যারোসল এবং অ্যাঞ্জেলিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ইউসুফ শাফায়েত, সুকুমার সরকার সহ অনেকেই কমিউনিটির সচেতনতা বৃদ্ধিতে নেতৃত্ব দেন। 1.5 ঘন্টার ফোন আলাপের পর ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউস জানায়, ইউক্রেনের রুশ অভিযান বন্ধে সীমিত জ্বালানি অবকাঠামোগত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে অবিলম্বে এ বিষয়ে আলোচনা শুরু হবে বলেও জানায় হোয়াইট হাউস। তবে যুদ্ধবিরতির বিষয়ে আরও ব্যাখ্যা চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, উভয় পক্ষ যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে দিয়ে মঙ্গলবার গাজায় নতুন করে আক্রমণ শুরু করে বর্বর ইসরায়েল। এতে প্রাণ হারায় 4 শতাধিক নিরীহ ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিন গাজা উপত্যকায় ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ইশাম দালিসকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। গাজায় নতুন করে চালানো এই আক্রমণকে কেবলমাত্র শুরু বলে মন্তব্য করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হামলা আরও তীব্র হবে বলেও জানায় নেতানিয়াহু। ইসরায়েল নতুন করে গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুতি জারির পর গাজার ফিলিস্তিনিরা আবারও তাদের বাড়িঘর আশ্রয়স্থল ছেড়ে যাচ্ছেন। এদিকে গাজায় ইসরায়েলের নারকীয় এই তাণ্ডবে প্রতিক্রিয়া দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। ইসরায়েলের এ হামলায় ক্ষুব্ধ বলেও জানান তিনি। বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দলের সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাসে নিউজিল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষক দলের বাংলাদেশ সফরে সন্তুষ্টির পর মাঠে গড়াতে চলছে এ দলের এই সিরিজ। আগামী 1 মে বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড এ দল। এরপর 5 ও 7 মে সিরিজের প্রথম 2 ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 10 মে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় মাঠ। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম 4 দিনের ম্যাচ শুরু হবে 14 মে থেকে। 21 মে থেকে 24 মে দ্বিতীয় ও শেষ 4 দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ফুটবল। মালদ্বীপের বিপক্ষে একমাত্র আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ মাঠে নামবে ভারত। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। অবসর ভেঙে এই ম্যাচে ফিরছেন ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রী। 25 মার্চ বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে এই ম্যাচটি দেখছে টিম ইন্ডিয়া। তাই জয় নিয়ে আত্মবিশ্বাস বাড়াতে চায় মানোলো মার্কেজের দল। তবে প্রীতি ম্যাচ হলেও ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চায় মালদ্বীপ। দুপুরের সংবাদে পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।